তো আমি আমার অভিজ্ঞতার কথাই বলতে চাই, এবং আমি বলতে চাই যে এই যে আজকে আন্দোলনটা হচ্ছে, মানুষ স্পেশালি মহিলারা কোন মানসিকতা থেকে করছেন, কোন জায়গা থেকে করছেন, সেটা নিয়েই বলবো। এবং আহ, এটাও বলবো যে আমার দিকটাও আমি বলবো যে আমি কিভাবে ভাবছি বা কোন দিক দিয়ে ভাবছি বা আমার নিজের মতামতটা কি, সেই সবটাই আমি বলবো আজকে। বেশ কতগুলো মর্মান্তিক ঘটনায় আমি খুবই মর্মাহত। সেটা হচ্ছে আরজিকর কাণ্ড, সেটা তো একটা বিরাট ঘটনা অবশ্যই। এবং এটা সবাইকে ভেঙে দিয়েছে, আমাদের মানসিকভাবে বিব্রত করে দিয়েছে। এবং প্রত্যেক মানুষের মনে একটা বিরাট যন্ত্রণার সৃষ্টি হয়েছে, যার প্রতিফলনটাও সমাজের মধ্যে পড়েছে, বাস্তবে সেটা পড়েছে, মানুষ আর চুপ করে নেই। তো আমার ছোটবেলা থেকে আমি অভিজ্ঞতা নিয়ে বলবো যে কিরম পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে আমি জীবনে লড়াই করেছি, এবং কি কি সাফার হতে দেখেছি, কি কি সাফার করেছি, এবং কি কি আমি চাই না। আমি ছোটবেলা থেকেই, আমি যে পরিবেশে মানুষ তার তুলনায় আমি একটু অন্যরকম, আমি একটু ব্যতিক্রমী। ব্যতিক্রমী বলতে, যেহেতু আমার মা চেয়েছিলেন ছোটবেলা থেকে আমি শিল্পী হই, আমি একজন ডান্সার হই, তো আমারও একটা স্বপ্ন ছোটবেলা থেকে যে আমি শিল্পীই হব। প্রত্যেকে হয়তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, না হলে ভালো বিয়ে করবে, না হলে স্কুল টিচার হবে, এই ভেবে বড় হয়, এইভাবে তাদের লেখাপড়াটা করে। কিন্তু আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি যেন শিল্পী হব, এবং আমি যেন ভালো ডান্সার হব, খুব ভালো ডান্সার হব আমি। তো আমি যে পরিবেশের মধ্যে বড় হয়েছি, যে পরিস্থিতিতে বড় হয়েছি, তখনও পর্যন্ত নাচটা ব্যাপার ছিল যে তুমি একটা বয়স অবধি, একটা সার্টেন পিরিয়ড অবধি তুমি নাচটা করতে পারো, তারপরে নাচ করার কোনো মানে হয় না, কারণ নাচলে ভালো বিয়ে হয় না, শ্বশুর বাড়ি থেকে তোমায় নাচতে দেবে না। তুমি যে শ্বশুর বাড়িতেই বিয়ে করো না কেন, সেখান থেকে তোমার নাচ তোমাকে অ্যালাউ করবে না। তুমি ছোটবেলায় নাচছো, যতদিন তুমি ছোট আছো নাচছো, যতদিন তুমি ফ্রক পরছো নাচছো, ঠিক আছে। ক্লাস 9 থেকে যেহেতু তুমি শাড়ি পরবে, সেহেতু তুমি আর নাচবে না। তখন আমার মাথায় একটা জিনিস এলো, ক্লাস 9 থেকে আমি শুধু শাড়িই বা পরবো কেন? আমার স্কুলের নিয়ম শাড়ি পরে যাওয়া, ক্লাস 9 থেকে আমি অবশ্যই পরে যাব। কিন্তু আহ মানে শাড়িই আমাকে পরতে হবে কেন, এবং শাড়ি পরা শুরু করলে আমি নাচতে পারবো নাই বা কেন? এটা আমার জীবনের প্রথম প্রশ্ন হয়েছিল। না, তুমি বড় হয়ে গেলে, বা- মানে ভালো মেয়েরা, ভদ্র ঘরের মেয়েরা বড় হয়ে গেলে ধেই ধেই করে সব জায়গায় নেচে বেড়ায় না, সব জায়গায় ফাংশন করে না, এতে তাদের ভালো বিয়ে হয় না। আচ্ছা। তার পরবর্তীকালে শুরু হলো কি, নাচের স্কুল। আমি অবশ্যই কলকাতায় নাচ শিখতে যাব, এবং কলকাতায় নাচ শিখতে যাওয়া মানে আমার দেরি করে ফেরা। কারণ তখন তো সেকেন্ড ব্রিজও চালু হয়নি, তখন একটাই ব্রিজ, এবং বহু সময় আসতে যেতে লাগতো, যেহেতু আমি তনুশ্রীদের স্কুলে ছিলাম এবং বেগবাগানে আমাদের ক্লাস হতো, এবং তাছাড়াও অনেক জায়গায় রিহার্সাল করতে যেতাম, অনেক জায়গায় ফাংশন। আমি রাত করে ফিরছি মানে এটা একটা বিরাট আপত্তির জায়গা। এই যে রাত দখলের এত ঘটনা, সেই সময় আমি রাত করে ফিরছি মানে আমি কোনো ভালো কাজ করে আসতেই পারি না, আমি কিছু করতেই পারি না, আমি নিশ্চয়ই জঘন্য কোনো কাজ করি। এবং আমি ব্যক্তিগতভাবে কোনো কাজকে জঘন্য মনে করি না, একমাত্র মানুষের ক্ষতি করা ছাড়া, এবং প্রকৃতির ক্ষতি করা ছাড়া, এবং পশু পাখি জীবজন্তুর ক্ষতি করা ছাড়া। বাদবাকি যে যাই কাজ করে যদি খান, তিনি যদি রোজগার করেন, জীবিকা নির্বাহ করেন, তাহলে আমি সেই কাজকে কখনোই ছোট মনে করি না, খারাপ মনে করি না। কিন্তু আমার আশেপাশের লোকজন মনে করতেন যে এত রাত করে ফেরে, 9টার পর বাড়ি ফেরে, 10টা বেজে যায় বাড়ি ফেরে, তার মানে নিঘাত কোনো ব্যাপার আছে, খুব কিছু নোংরা কাজ করে, সেই জন্যই ফেরে। এটা দিনের পর দিন এই ট্যাগলাইনটা আমার গায়ে লাগতে থাকে, এত রাত করে বাড়ি ফেরে মানে। এবার আমার ছোটবেলা থেকে আমি ভীষণ, খুবই মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমার খরচটা আমাকে নিজেকে চালাতে হতো। সেই জন্য আমি প্রচুর জায়গায় নাচ শেখাতে যেতাম, টিউশনি করতাম, তাতে আমার রাত হতো। সেই রাত করে যখন আমি ফিরতাম, তখন দুপাশে ছেলেরা পা দুলিয়ে দুলিয়ে আড্ডা দিত, এবং বিভিন্ন রকমের নোংরা নোংরা কথা আমাকে বলতো, খুব খারাপ খারাপ কথা আমাকে বলতো। এবং আমার মনে আছে, আমার ভীষণভাবে মনে আছে, একদিন আমি টেস্ট পেপার হাতে নিয়ে আসছি আমাদের পরীক্ষার সময়, তখন আমি মাধ্যমিক বোধহয় দিইনি। আমি টেস্ট পেপার হাতে নিয়ে আসছি, তখন একটি ছেলে আমাকে উদ্দেশ্য করে বললো, আজকাল কি যেখানে ওই করতে যাওয়া হয় সেখানে কি টেস্ট পেপার দিয়ে হয়? তো এইটাও আমার মনে আছে।
তো এরকম যখন হতে শুরু, মানে এই ঘটনাগুলো রেগুলার ঘটতো। এবং এর জন্য যে শুধু পুরুষ মানুষরা দায়ী তা কিন্তু নয়, মহিলারা মহিলারা বিশেষ করে আমার মাকে ডেকে ডেকে বলতেন, হ্যাঁ গো তোমার মেয়ে এত সেজেগুজে রোজ কোথায় কোথায় যায় গো। আমি জিন্স পরতাম বলে, আমার দিদিমা স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, তখনও তিনি শিক্ষকতা করতেন, আমার মাও শিক্ষিকা ছিলেন, তাকে ডেকে বলতেন আমার স্কুলের টিচাররা, আমার দিদিমণিরা, বড় দিদিমণি আপনার নাতনি যেসব পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটে, আপনার সত্যি লজ্জা যে আপনার এরকম একজন নাতনি আছে, ছি 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 বলুন। আমার দিদা বলতেন পৃথিবী আনন্দময় যার প্রাণে যা চায়। এই ঘটনা আমার সঙ্গে কিন্তু দিনের পর দিন ঘটেছে, এই অত্যাচারের আমি দিনের পর দিন শিকার। এবং এখানে কিন্তু পুরুষ মহিলা, পুরুষকে আলাদা করে আমি বলছি না, পুরুষ মহিলা নির্বিশেষে সবাই আমার ভাবনাকে ধর্ষণ করেছে। আমি যে একটা ভাবছি, আমি যে একটা বড় হওয়ার কথা ভাবছি, আমি যে আমার পরিবারকে সাপোর্ট করছি, সেই যে আমার একটা বড় ভাবনা, এবং আমি শুধুমাত্র বিয়ে করে সংসার করে আমার বাড়ির মানে আমি নিজেকে শুধুমাত্র সিকিওর করে রাখবো এবং আমি আর কাউকে দেখবে না, আমি চতুর্দিকে চোখ বুজে থাকবো না, এই যে ভাবনাটা, এই ভাবনাটা আমাকে কেউ কোনোদিন সাপোর্ট করেনি। প্রত্যেকে বলেছে আমি নিচে কি করব, দ্বিতীয় কথা বলেছে আমার নিচে কি হবে, তৃতীয় কথা হচ্ছে আমি নাচতে যাই মানে আমি খুব নোংরা নোংরা কিছু কাজ করি, আমি ভুলভাল জায়গায় নেচে আসি, আমি সেইভাবেই পয়সায় রোজগার করি। এবং চতুর্থ কথা হচ্ছে যে আমি যেহেতু জিন্স পরে বেরি, জিন্সের বাইরে কিছু পরা যেত না, বিশ্বাস করুন, কোনো ড্রেস না, মানে কোনো শর্ট ড্রেস, কোনো হট ড্রেসের কোনো প্রশ্নই ওঠে না। যেহেতু আমি জিন্স এবং ওপরে একটি কুর্তি পরে যাই, তাই নাকি আমি খুব খারাপ কাজ করতে যাই, এবং ওটা নাকি খুব অশালীন একটা পোশাক। এবং তারই সঙ্গে সেই সময় আমার বাবাও মারা যায়, আমার অবস্থা আরো খারাপ হয়, আমার মাথার উপর থেকে গার্জেন চলে যায়। যেহেতু আমার কাকা জ্যাঠারা উকিল ছিলেন, তৎসত্ত্বেও এই ধরনের রটনা, এই ধরনের কথার শিকার দিনের পর দিন হয়েছে। এবং আমার বান্ধবীরা যারা আমার সঙ্গে মিশতে চাইতো সেই সময়, যারা আমার বন্ধু, যারা আমার সঙ্গে ফাংশন করতো, যারা আমার কাছে নাচ শিখতো, তাদের পরিবারের লোকজন বলতো তুমি কিন্তু অপরাজিতার সঙ্গে মিশবে না, ও কিন্তু খুব খারাপ মেয়ে, তুমি অপরাজিতার সঙ্গে মিশবে না, তো ও কিন্তু খুব খারাপ মেয়ে, ওর সঙ্গে মিশলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবং তাদের ভাই দাদারাও আমাকে দিনের পর দিন থ্রেটনিং দিয়েছে যে আমার বোনের সঙ্গে যেন তোমাকে না দেখি। এখন যারা আমাকে মাথায় নিয়ে নাচে, যেসব দাদারা, এরা বলে আমার বোনের বন্ধু বা আমার দিদির বন্ধু অপরাজিতা আঠো, তারাও কিন্তু সেই সময় বলেছে। এবং এরকমও দিন গেছে যে দুর্গাপুজোয় আমি অঞ্জলি দিতে গেছি, আমাকে দেখে সবাই সরে গেছে, কেউ আমার সঙ্গে অঞ্জলি দেয়নি, আমি একা অঞ্জলি দিয়েছি পুজোর প্যান্ডেলে। তখন আমি ডিসাইড করি যে আমি হাওড়া ছেড়ে দেবো, যে আমি এখানে থেকে কাজ করতে পারছি না, এবং আমার অভিনয় করতে, আমার শুটিং থেকে আসতে অনেক রাত হচ্ছে, আমার পক্ষে সম্ভব নয়, আমি বাধ্য হয়ে এই জায়গাটা ছেড়ে দেবো, কারণ সত্যিই আমার এখান থেকে কাজ করা সম্ভব হচ্ছে না। এবং সেই সময়ই আমার বিয়ের কথা হয়, আমার বিয়ে হয়ে যায়, আমি কলকাতায় চলে আসি, এবং তারপরেরটা তো সবারই জানা। কিন্তু তার আগে আমি দিনের পর দিন এই জিনিস ফেস করে এসছি, আমার সঙ্গে হয়েছে। এবং ফিজিক্যাল অ্যাবিউসমেন্টের কথা তো আমরা সবাই, মানে আজকে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তার সঙ্গে এটা হয়নি। কোনো ভিড় বাসে উঠি, আমার যেহেতু কম পয়সা থাকতো, আমি মিনি বাসে ওঠারও পয়সা থাকতো না, সেই জন্য আমি বড় বাসে করে আসতাম, সেখানে ভিড় আরো বেশি, এবং সেখানে শারীরিক নির্যাতনও বেশি, 5-6টা লোক আমার গা ঘেঁষে দাঁড়িয়ে যেত। এবং আমাদের স্কুলে একটা জিনিস শেখানো হতো যে যখনই তুমি রাস্তায় বেরোবে বা স্কুল থেকে বাড়ি যাবে, তখন ব্যাগটাকে এরকম ভাবে নেবে, বা তোমার কাছে যদি বোর্ড থাকে এরকম ভাবে নেবে। কেন নেওয়ার কারণ কি না, তোমার গায়ে কেউ হাত দিতে চাইলে তুমি প্রোটেক্ট করতে পারবে। সো আমার গায়ে কেন হাত দেবে না, হাত দিলে তো কিছু বলা যাবে না, ওরা সব গুন্ডা, তোমাকে অ্যাসিড বাল মেরে দেবে। যদি তোমার সঙ্গে রাস্তায় কোনো ঘটনা হয়, তুমি যেন প্রতিবাদ করতে যেও না, তাহলে সবাই কিন্তু গুন্ডা, তোমাকে কিন্তু মেরে দেবে। হ্যাঁ, এবং এই কথাও আমার দাদাকে একজন বলেছিল, যে আমার দাদার বন্ধু বান্ধবের মধ্যেই পড়ে, আমাদের পাড়ার দাদা গোছের, সে বলেছিল তোমার বোন যেরকম করে আর যেরকম ভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাতে যে কোনো দিন মার্ডার হয়ে যাবে, অ্যাজ ইফ সেই আমাকে মার্ডার করবে, যে কোনো দিনই মার্ডার হয়ে যাবে, ওর লাশ হয়তো গঙ্গায় বা পুকুরে তোমরা কোথাও খুঁজে পাবে। তো থ্যাঙ্কস গড যে আমি মার্ডার হইনি, তার আগে আমি নিজেকে প্রমাণ করে ফেলেছি।